হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস পেটসের আর একটি ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলি, সেটা হচ্ছে কি আমাদের যে আমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেমে যে একটা পোস্ট আছে, যেটা হচ্ছে চিফ মিনিস্টার বলে, সেই পোস্ট নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে হেডিং কি আছে না, হোয়েন ডাজ এ সিএম সিজ টু হোল্ড অফিস। আচ্ছা, এই আর্টিকেলটি আমাদের আজকে দ্য হিন্দু নিউজ পেপারে এসছে আমাদের টেক্সট অ্যান্ড কনটেক্সট পেজে। তোমার এই আর্টিকেলটি আমরা একটু ব্রিফলি একটু দেখে নেবো যে এখানে আমরা কি কি আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কতটা ইম্পর্টেন্ট। তো যদি প্রিভিয়াস এর কোশ্চেন দেখি আমরা, প্রিভিয়াস এর কোশ্চেন হচ্ছে গিয়ে এই কোশ্চেন 2022 সালে আমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম, স্পেসিফিক্যালি আমাদের পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারের কোশ্চেন জিজ্ঞেস করে, যেমন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্লাসিফাইজ দ্য মিনিস্টার্স ইন্টু 4 র্যাঙ্কস: ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার অফ স্টেট, ইন্ডিপেন্ডেন্ট চার্জ, মিনিস্টার অফ দ্য স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার। The total number of ministers in the union government, including the prime minister, shall not exceed 15% of the total number of members in the Lok Sabha. আমাদের এখানে কি, আমাদের থিম কি না, পার্লামেন্ট অ্যান্ড লেজিসলেচার। পার্লামেন্ট অ্যান্ড কি, লেজিসলেচার। আমাদের ইউনিয়ন গভর্নমেন্ট আমরা জানি যে পার্লামেন্ট চলে আমাদের সেন্ট্রালে, এবং স্টেটে কি না, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তারপরেই আমাদের 2000 এই কোশ্চেনটি কিন্তু বারবার কিন্তু প্রিলিমস এসছে, সেটা হচ্ছে আমাদের 2021 সালে কোশ্চেন নিয়ে এসেছি, দ্য কনস্টিটিউশন গভর্নমেন্ট মিনস। তো এটাও কিন্তু আমাদের লেজিসলেচারকে নিয়েই আমাদের কোশ্চেন। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমাদের এই টপিকটি কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আর এই যে পেপারে কেন এসছে, আমরা সকলে জানি যে এই রিসেন্ট মোমেন্টে আমার ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন হয়েছে, কন্ডাক্ট হয়েছে, তার রেজাল্টও বেরিয়ে গেছে, এবং সেই মোমেন্ট থেকে আমাদের অনারেবল এক্স চিফ মিনিস্টার তো উনি রিফিউজ করেছেন পদত্যাগ করতে। তো সেই মোমেন্ট অফ ভিউ থেকে কিন্তু আমাদের এই আর্টিকেলটি দ্য হিন্দুতে এসছে। তো আমরা এখান থেকে কিছু কিছু ডেটা ফ্যাক্টস দেখে নেবো, যেগুলো আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট। তো কনটেক্সট আমরা জানলাম, কনটেক্সটে জানার পর আমরা এখানে জানবো যে কিছু স্পেসিফিক্যালি কিছু আর্টিকেলস আছে, যেমন 164 অ্যান্ড 172। 164 অ্যান্ড 172। 164 কি বলতে চাচ্ছেন, অ্যাপয়েন্টমেন্ট। দ্য সিএম ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর। প্রথমেই ইম্পর্টেন্ট ডেটা এবং ফ্যাক্টস কি, গভর্নর। আচ্ছা, এখানে আরেকটা কথা তোমাদেরকে জিজ্ঞেস করছি, যে আমাদের যে দিল্লি যে ইউনিয়ন টেরিটরি, তার যে সিএম, তাকে অ্যাপয়েন্টমেন্ট করে কে? এটা কিন্তু কমেন্টে জানাও। দিল্লির সিএমকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট করে কে? তো আমাদের স্টেটের ক্ষেত্রে যে সিএম হয়, চিফ মিনিস্টার, তাকে কিন্তু অ্যাপয়েন্ট করে কে না, গভর্নর। অ্যান্ড আদার মিনিস্টার্স আর অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর অলসো অন দ্য অ্যাডভাইস অফ দ্য সিএম। তো এটা গেল আমাদের 164 আর্টিকেল, আমাদের বেসিক একটা নলেজ, যে আমাদের এই যে নলেজটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে। দ্য প্লেজার ডক্টরিন। প্লেজার ডক্টরিন মানে কি? আর্টিকেল 64(1) যে স্টেটস কি বলছে না, মিনিস্টার শ্যাল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য গভর্নর। তার মানে এটা নয় যে গভর্নর যখন খুশি যাকে তাকে বার করে দিতে পারে লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে, না সেটা না। কিন্তু হ্যাঁ, গভর্নমেন্ট মানে যে প্লেজার আছে, মানে তোমাদেরকে বুঝিয়ে বলছি। ধরো এটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এখানে একটা গভর্নমেন্ট ফর্ম হয়েছে, এটা হচ্ছে লিডার অফ, এটা হচ্ছে অপোজিশন পার্টি, এটা হচ্ছে রুলিং পার্টি। এটা হচ্ছে কি না, রুলিং পার্টি। রুলিং পার্টিতেও কিন্তু কিছু মেম্বার্স আছে, 1 2 3 এরকম, আমি 10টা মেম্বার ধরে নিলাম। তো এইখানে একজন মেম্বার, অনেক সময় কি হয়, বিল প্রেজেন্ট হয় আমাদের হাউসে, ঠিক আছে? হাউসে যখন বিল প্রেজেন্ট হয়, তখন যখন এই একজন মেম্বার যদি ভোট না দেয় সেই বিলের হয়ে ভোট না হয়ে পার্টির এগেনস্টে যাওয়া, তখন কিন্তু আমাদের যে সিএম, যে চিফ মিনিস্টার, সে কিন্তু গভর্নরকে বলতে পারে যে এই যে এমএলএ আছে, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তাকে রিমুভ করার জন্য, তখন ক্ষেত্রে গভর্নর কিন্তু তাকে রিমুভ করতে পারে অন দ্য অ্যাডভাইস অফ দ্য সিএম। এই জন্য বলে এটাকে বলে প্লেজার অফ দ্য গভর্নর, ঠিক আছে? তো এটা তো গেল আমাদের বেসিক একটা নলেজ। কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির একটা ডিবেটও হয়েছিল, এই যে আমাদের গভর্নর এবং আমাদের যে লেজিসলেটিভ যে স্টেটে তাদের পোস্ট নিয়ে। এটা কিন্তু আমাদের দেওয়া হচ্ছে শুধুমাত্র মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে একটা কন্টেন্ট এনরিচমেন্টের জন্য। এটা আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে অতটা ইম্পর্টেন্ট না। তাও আমরা তোমাকে বলে দিচ্ছি না, কনস্টিটিউশনাল ডক্টর বি আর আম্বেদকর ক্ল্যারিফাইড দ্যাট দ্য প্লেজার ইজ নট অ্যাবসলিউট। প্লেজার ইজ নট অ্যাবসলিউট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে আমি তোমাদেরকে যেটা বললাম যে প্লেজার মানে গভর্নরের প্লেজারের যে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, তার মানে এটা নয় যে সেটা অ্যাবসলিউট। আচ্ছা, এখন যদি আমরা কারেন্ট সিনারিও দেখি, যে আমাদের এক্স সিএম, অনারেবল সিএম, যিনি এখন রিফিউজ করছেন, তো সেক্ষেত্রে পথ কি আছে না, পথ এটাই যে এখনো হয়, প্রথম পথ হতে পারে সেখানে গভর্নর নিজে
রোল প্লে করবে, যে যতদিন না পর্যন্ত নতুন গভর্নমেন্ট ফর্ম হচ্ছে। ২ নম্বর রাস্তা কি আছে না, প্রেসিডেন্ট রুল কিন্তু আন্ডার 356 কিন্তু লাগু হতে পারে। থার্ড কি আছে, যিনি সিএম আছেন আর কি, ছিলেন আর কি এতদিন, তো তাকে কিন্তু আমাদের গভর্নর রিকোয়েস্ট করতে পারেন যে সেইটাকে কিন্তু কন্টিনিউ করার জন্য, বা যদি যা যে আগে যে পার্টি জিতেছে এখন, আগে যারা অপোজিশন ছিল, যারা এখন জিতেছে, তারা যদি রিকোয়েস্ট করে, সেই রিকোয়েস্ট বেসিসে কিন্তু তিনি কিন্তু ১-২ দিনের জন্য কিন্তু গভর্নমেন্ট চালাতে পারেন। তো আমাদের কাছে এই এতগুলো অপশন থাকে। তো জেনারেলি আমাদের কি হয়, ইন জেনারেল, যে যিনি ছিলেন এক্স সিএম, যিনি হয়তো পরাজিত হয়েছেন, তাকে কিন্তু ইমিডিয়েট কিন্তু দল ছাড়তে হয় এবং তাকে কিন্তু সেই আমাদের যে লেজিসলেটিভ সেটা কিন্তু তাকে চেয়ার কিন্তু ছাড়তে হয়, এবং তার সাথে সাথে তার মেম্বারসদেরকেও। কারণ কি হয়েছে, কারণ সেখানে কিন্তু তিনি মেজরিটি নেই, মেজরিটি সিট নেই, মেজরিটি ভোট বা মেজরিটি সিট সেখানে কিন্তু নেই। তাই এখানে গভর্নমেন্ট হিসাবে যে যতক্ষণ না পর্যন্ত নতুন গভর্নমেন্ট ফর্ম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু গভর্নর বা প্রেসিডেন্ট, এই দুজন কিন্তু আমাদের যে পোস্ট আছে, এই অনারেবল গভর্নর আর অনারেবল প্রেসিডেন্ট, এনারা কিন্তু এসে কিন্তু গভর্নমেন্ট কিন্তু চালাতে পারেন। তো এটা হচ্ছে কি আমাদের বেসিক ডেটা ইনফরমেশন গেল। এরপর আসছে হোয়েন ডাজ এ সিএম সিজ টু হোল্ড অফিস, কখন সিজ হয়ে যায়, তার অফিস কখন সিজ হয়ে যায়। কারণ আমাদের আর্টিকেলের আমাদের মেন মুদ্রা ছিল এটাই। তো লস অফ মেজরিটি, তোমাদেরকে বললাম যে লস অফ মেজরিটি, ফ্লোর টেস্ট, যখন একটা নর্মাল গভর্নমেন্ট, তো আমরা এখন বুঝতাম যে এখন ইলেকশন হয়েছে, হেরে গেছে, ছাড়তে হবে। কিন্তু ধরো এমন একটা সিনারিও যে কারেন্ট গভর্নমেন্ট আছে, আমি একটা গভর্নমেন্ট ফর্ম করেছি এবং আমার আন্ডারে ১০০ জন এমএলএ আছে। এটা হচ্ছে, আমি একটা টিমের নাম দিয়ে দিলাম, পার্টির নাম এবিসি, ঠিক আছে? আমার পার্টি হচ্ছে এবিসি, আমি চিফ মিনিস্টার এবং আমার আন্ডারে আছে ১০০ এমএলএ। তো আমি আর আমার অপোজিশনে আছে কি, এটা এক্স ওয়াই জেড আমি দিয়ে দিলাম একটা টার্ম, এক্স ওয়াই জেড অপোজিশন পার্টি। তো আমি একটা বিল আমি একটা পাস করছি, মানি বিলে আমি ধরে নিলাম, মানি বিল আমি পেশ করছি আমি অ্যাসেম্বলিতে। সেটা যদি পাস না হয়, সেটা যদি ডিফিট হয়ে যায়, তখন কিন্তু আমাকে কিন্তু কি করতে হয়, গভর্নমেন্ট যে পোস্ট আছে, যে আমাদের যে পোস্ট আছে, যে সিএম এর পোস্ট, সেটা কিন্তু ছাড়তে হয়। এটা কিন্তু প্রেসিডেন্টের ক্ষেত্রেও সেন্ট্রালে কিন্তু সেম লাগু হয়। আরেকটা কথা কি হয়, যখন গভর্নর, আমাদের যে অ্যাক্টিং গভর্নর আছে, তিনি যখন অর্ডার করেন কোনো পার্টিকে যে তোমরা তোমাদের মেজরিটি শো করো, কনফিডেন্স যেটাকে বলে, কনফিডেন্স, যে কনফিডেন্স শো করো, না কিসের মাধ্যমে, না ফ্লোর টেস্টের মাধ্যমে। আর ফ্লোর টেস্ট মানে, ফ্লোর টেস্টে যেখানে হয় মেজরিটি প্রুভ করা, মেজরিটি প্রুভ করতে পারলেই তুমি গভর্নমেন্ট টিকিয়ে রাখতে পারবে, মেজরিটি প্রুভ করা। সেই মেজরিটি যখন প্রুভ করতে না পারি, ঠিক আছে, যদি আমি মেজরিটি প্রুভ করতে না পারি, তখন কিন্তু আমার যে সিএম পোস্ট আছে, আমি যে সিএম পোস্টে ছিলাম, চিফ মিনিস্টার, সেখান থেকে কিন্তু আমাকে পদত্যাগ করতে হবে। তো এটা হচ্ছে কি আমাদের আরেকটা ইনফরমেশন গেল। ডিসলিউশন অফ দ্য অ্যাসেম্বলি আন্ডার আর্টিকেল 72, এখানে রুল আসছে আন্ডার আর্টিকেল 172। যখন অ্যাসেম্বলি ডিসলিউশন হয়ে যায়, কখন না, নর্মাল টেনিউর অফ দ্য অ্যাসেম্বলি ইজ 5 ইয়ার্স। আমাদের জানি যে 2021 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাস্ট ইলেকশন হয়েছিল। এখন আমাদের কবে হলো না, 2026, আফটার কমপ্লিটিং দ্য 5 ইয়ার্স। আপন দ্য এক্সপিরিয়েশন অফ দিস পিরিয়ড দ্য অ্যাসেম্বলি স্ট্যান্ডস ডিসলভড অ্যান্ড দ্য সিএম অটোমেটিক্যালি সিজ টু হোল্ড অফিস। তো এটা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ডিসমিসাল বাই গভর্নর অনলি ইফ দ্য সিএম রিফিউজেস টু রিজাইন আফটার দ্য লজিং দ্য মেজরিটি অন দ্য ফ্লোর অফ দ্য হাউস। গভর্নর তখন ডিসমিসাল করতে পারে যখন কিন্তু সিএম রিফিউজ টু রিজাইন। সেই ক্ষেত্রে কিন্তু বললাম যে হয় গভর্নর নিজে দায়িত্ব নিতে পারে, অথবা গভর্নর প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করতে পারে যে সেখানে আন্ডার আর্টিকেল 356 সেখানে প্রেসিডেন্ট রুল লাগু করার জন্য, যতক্ষণ না পর্যন্ত নিউ গভর্নমেন্ট ফর্ম হচ্ছে বা কোনো পার্টি এসে সেখানে মেজরিটি শো করছে। এটাগুলো প্রেসিডেন্ট তোমাদেরকে বলে দিলাম। জুডিশিয়াল এখানে কিছু ইন্টারপ্রিটেশন আছে। প্রথম জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমাদের, এটা মেন্সের ভ্যালুডেশনের জন্য। এটা কোথায় না, মেন্সের ভ্যালুডেশনের জন্য। না এজি Parivalam versus State, Supreme Court observed that the governor is the formal head and ordinarily bound by the aid and advice of the council of minister. এসআর বোমানি কেসে কি বলেছিল, কন্টেক্সচুয়াল এডিশন, দ্য কোর্ট ruled that the majority of a government must be tested on the floor of the house and not in the governor's chambers. এই দুটো পয়েন্ট তোমরা কিন্তু ফর মানে আমাদের পজিটিভও লিখতে পারো আর নেগেটিভ সাইডও লিখতে পারো, এই দুটো জাজমেন্ট। ইলেকশন রেজাল্ট, এবার মেন আসছে ইলেকশন রেজাল্ট। ইলেকশন রেজাল্ট আমরা জানি যে 1971-এ যে আমাদের এমার্জেন্সি লাগু হয়েছিল, যখন ইন্দিরা গান্ধী
তিনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন এবং ইউপি থেকে লড়েছিলেন এবং সেখানে তিনি হেরে গিয়েছিলেন ইউপির একটা ক্যান্ডিডেটের কাছে, তখনই কিন্তু সেই হেরে মানে প্রথমে কিন্তু জিতেছিলেন কি না ইলেকশনে কিছু কারচুপি ছিল, ইলেকশন কমিশনের নালিশ চালিয়েছিল এবং সেখান থেকে চ্যালেঞ্জ করেছিল আমাদের হাইকোর্টে, এবং সেই হাইকোর্ট থেকে যখন ডিক্লেয়ার দিয়ে হ্যাঁ ইলেকশনে কারচুপি হয়েছে, তখন থেকে কিন্তু ইন্দিরা গান্ধীকে কি বলেছিলেন যে আপনি যে সিটটা জিতেছেন সেটা কিন্তু আপনার অ্যাকচুয়ালি জিতেননি, আপনি সেটা কিন্তু হেরেছেন। তো সেইখান থেকে আমাদের একটা কনসেপ্ট লাগু হয়, সেটা হচ্ছে গিয়ে কি ইলেকশন পিটিশন। ইলেকশন পিটিশন কীভাবে করা যায় না, যে পার্টি এখন হেরেছে, এখন যদি বলা যায় সেটা হচ্ছে টিএমসি। টিএমসি কিন্তু আমাদের ডাইরেক্ট হাইকোর্টে কিন্তু গিয়ে চ্যালেঞ্জ করতে পারে। ডাইরেক্ট হাইকোর্টে গিয়ে চ্যালেঞ্জ করতে পারে যে না, এই ইলেকশন প্রসিডিউর আমরা মানি না, এখানে কিছু হয়তো করাপশন হয়েছে বা যা কিছু হতে পারে, সেটা পলিটিক্যাল ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমাদের যে টেক্সট অ্যান্ড কনটেক্সট অনুযায়ী বলছি যে আমাদের পলিটিক্যাল সিস্টেম এবং গভর্নেন্স সিস্টেম যে জিনিসগুলো লেখা আছে, যেরকমভাবে মেনশন করা আছে, আরপিএ আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট আছে যেটা, তো সেই অনুযায়ী বলছি, সেই অনুযায়ী কিন্তু কোনো একটা পার্টি কিন্তু আমাদের হাইকোর্টে কিন্তু ডাইরেক্ট অ্যাপিল করতে পারে, এবং এটা হচ্ছে হাইকোর্টের অরিজিনাল জুরিসডিকশন। অরিজিনাল জুরিসডিকশন মানে কি না, হাইকোর্ট কিন্তু ডাইরেক্ট কিন্তু এই অ্যাপিল শুনতে পারে। এটা কিন্তু মাথায় রাখবে, কোনো ডিস্ট্রিক্ট কোর্ট কিন্তু এই অ্যাপিল হয় না, এটা কিন্তু শুধুমাত্র হাইকোর্টেই হয়। ঠিক আছে, টাইমলাইন কি না, such a petition must be filed within 45 days from the declaration of the result. Grounds for challenge: corrupt practices, তোমাদেরকে বললাম, নন কমপ্লায়েন্স উইথ দ্য কনস্টিটিউশন আরপিএ অর ইমপ্রপার রিজেকশন অফ নমিনেশনস। রিট পিটিশনও হয়, সেটা হচ্ছে গিয়ে আলাদা ব্যাপার, সেটাও হাইকোর্টে হয়। কুইক ফ্যাক্টস একটা দেওয়া আছে, সেটা এই আমাদের যে আর্টিকেলসগুলো আছে সেগুলোকে একটা কনসিল্ট করে দেওয়া হচ্ছে। আর্টিকেল 163 কিনা কাউন্সিল অফ মিনিস্টার এড অ্যান্ড অ্যাডভাইস টু গভর্নর। 164 কি আছে অ্যাপয়েন্টমেন্ট টেনিউর অফ দ্য মিনিস্টার্স প্লেজার অফ দ্য গভর্নর। আর্টিকেল 172 ডিউরেশন অফ দ্য স্টেট লেজিসলেচার। কোর্ট টেস্ট একটা আছে, একটা হাইকোর্ট আছে কি হ্যাজ অরিজিনাল জুরিসডিকশন টু হিয়ার ইলেকশন পিটিশনস আরপিএ 1951। তো এইগুলো আজকে আমাদের কন্টেন্ট। এখানে আমাদের একটা এমসিকিউ দেওয়া আছে, তোমরা প্লিজ এমসিকিউ অ্যাটেন্ড করো এবং তার অ্যান্সার বলো, কমেন্ট সেকশনে জানাও। তো এইখান থেকে আমরা কি কি জানলাম আর্টিকেল থেকে, এই আর্টিকেল থেকে আমরা জানলাম এটাই যে প্রভিশনস কি কি আছে, আর্টিকেল 164 কি বলছে, আর্টিকেল 172 কি বলছে, আর্টিকেল 163 কি বলছে। আরেকটা কি আছে না, হাইকোর্টের আমাদের যে আরপিএ রিপ্রেজেন্টেটিভ পিপল অ্যাক্ট 1951 থ্রু যে কোনো পার্টি কিন্তু হাইকোর্টে চ্যালেঞ্জ করতে পারে, যেটা হয়েছিল 1971-এ, যেখান থেকে কিন্তু আমাদের এমার্জেন্সি স্টার্ট হয়। তো এইগুলো আমাদের বেসিক কিছু জিনিস ওভারভিউ, এবং সেখান থেকে জানলাম যে কিছু সুপ্রিম কোর্ট জাজমেন্ট আছে, যেমন এসআর বোমানি জাজমেন্ট, এগুলো কিন্তু তোমার মেন্সে খুব ভ্যালিডেশনে কাজে লাগে এগুলো। তো প্রিলিমসের নলেজ মেন্সে প্লিজ কাজে লাগাও, এগুলো কিন্তু খুবই ফ্রুটফুল এক্সট্রা মান্থস ইনভেস্টমেন্টের জন্য। তো আজকের জন্য এইটুকুই। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই কন্টেন্টে দেখার জন্য এবং এটাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।